আজকে আমাদের টপিক জার্নাল এন্ট্রি। আজকে আমরা এমন কতগুলো জার্নাল এন্ট্রি আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই জার্নালগুলো অত্যাবশ্যক আমি মনে করি। প্রথমে একটা এক্সাম্পল নিই আমরা, যে পারচেজ গুডস ফর ক্যাশ রুপিস 10,000। তারপরেরটাই বললো পেইড ক্যারেজ ফর পারচেজ রুপিস 100। তাহলে প্রথম ট্রানজাকশন আমরা কি বললাম, পারচেজ গুডস ফর ক্যাশ রুপিস 10,000। তাহলে এখানে দুটো আসপেক্ট কী আছে, একটা পারচেজ আর একটা হচ্ছে ক্যাশ। পারচেজ অ্যাকাউন্ট মানে এক্সপেন্ডিচার, তার মানে এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে নমিনাল অ্যাকাউন্টে। নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস, অল এক্সপেন্সেস ডেবিট। তাহলে পারচেজকে আমরা ডেবিট করছি। আর কি দিয়ে কিনছি, ক্যাশ দিয়ে। ক্যাশ বিলংস টু রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে, জিনিস কিনলে ক্যাশ চলে যায়, তাহলে ক্যাশকে আমরা ক্রেডিট করছি। তাহলে খুব সহজেই হয়ে গেল, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। এরপরেরটাই বলছে পেইড ক্যারেজ ফর পারচেজ রুপিস পেইড ক্যারেজ রুপিস 100 ফর পারচেজ অফ অ্যাভাব গুডস। ওই আগের ওপরের যে আমরা গুডসটা কেনার কথা বললাম তার জন্যে ক্যারেজ দিয়েছে 100 টাকা। এটাকে আমরা বলি ক্যারেজ ইনওয়ার্ড। পারচেসের জন্য ক্যারেজ দিলে আমরা বলি ইনওয়ার্ড, সেলসের জন্য ক্যারেজ করলে খরচ করলে বলি ক্যারেজ আউটওয়ার্ড। তাহলে ক্যারেজ ইনওয়ার্ড ইজ এ রেভিনিউ এক্সপেন্ডিচার এবং এটাও নমিনাল অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত, এটাও এক্সপেন্ডিচার, একে আমরা ডেবিট করব। আর কি দিয়ে খরচটা মেটাচ্ছি, ক্যাশ দিয়ে, তাহলে ক্যাশকে ক্রেডিট করব। তাহলে একটা হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এইবারে আসছি পারচেসড মেশিনারি ফ্রম এম কোম্পানি ফর রুপিস 20,000 অ্যান্ড পেইড ক্যারেজ রুপিস 500 ফর অ্যাভাব। তার মানে 50,000 টাকা দিয়ে একটা মেশিনারি কেনা হলো এম কোম্পানির কাছ থেকে, মানে ক্রেডিটে, আর তার জন্যে ক্যারেজ খরচ করা হলো 500 টাকা। দুটো ট্রানজ্যাকশান আমরা আলাদাভাবে আলোচনা করি। পারচেস মেশিনারি ফ্রম এম কোম্পানি ফর রুপিস 50,000। তাহলে মেশিনারি কোন অ্যাকাউন্টে বিলং করে, আমরা জানি রিয়েল অ্যাকাউন্টে। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে মেশিনারিকে আমরা ডেবিট করছি আর আমি ক্রেডিটে কিনছি। আমাকে কে দিচ্ছে ক্রেডিটটা, এম কোম্পানি। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট বলছে ক্রেডিট দ্য গিভার, যে বেনিফিট দিচ্ছে তাকে ক্রেডিট করো। তাহলে এম কোম্পানিকে ক্রেডিট করবো। তাহলে দুটো অ্যাকাউন্ট কি দাঁড়াবে, মেশিনারির অ্যাকাউন্ট ডেবিট, এম কোম্পানি অ্যাকাউন্ট ক্রেডিট। এগুলো লিখে রাখো তোমরা, লিখে রাখলে পরে বুঝতে সুবিধা হবে। এইবারে আসছি পেইড ক্যারেজ রুপিস 500 ফর অ্যাভাব। তাহলে ওই মেশিন কেনার জন্য 500 টাকার ক্যারেজ খরচ করা হয়েছে। এইবার কিন্তু আমরা ক্যারেজ ইনওয়ার্ডে এন্ট্রি করব না। কেন, মেশিনারি আমার গুডস না। আমি আগের দিন আলোচনা করেছি, একটা অ্যাসেটকে তার ওয়ার্কিং কন্ডিশনে আনার জন্যে যা যা খরচ, সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার হোক আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হোক, সব কটাকেই ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে এখানে আমরা আগেরটায় যেমন ক্যারেজ ইনওয়ার্ডকে ডেবিট করেছিলাম, এবার আমরা মেশিনারিকেই ডেবিট করব। কেন, এটা মেশিনারি অ্যাকাউন্টেই বুকিং হবে, যেহেতু মেশিনারি আনার খরচ। ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে গুডস আনার খরচ, আর অ্যাসেট আনার খরচটা, ক্যারেজের খরচটা সেই অ্যাসেট অ্যাকাউন্টে আমরা বুক করি। তাহলে ডেবিট কী হবে, মেশিনারি অ্যাকাউন্ট। আর কি দিয়ে পেমেন্ট করছি, ক্যাশ দিয়ে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এখানে এন্ট্রিটা কী হবে, মেশিনারি অ্যাকাউন্ট 500, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 500। এই যে দুটো জিনিস বোঝালাম, এই দুটো পার্থক্যটা কি, আমরা যখন ক্যারেজ কোনো গুডস কেনার জন্যে খরচ করব তখন সেটা ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্টে যাবে, কিন্তু সেই ক্যারেজ যদি আমরা কোনো অ্যাসেট কেনার জন্য খরচ করি তাহলে সেটা সেই অ্যাসেট অ্যাকাউন্টে আমরা ডেবিট করব। যদিও সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাপারেন্টলি দেখতে মনে হচ্ছে, হ্যাঁ রেভিনিউ, ইট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, দেখতে মনে হচ্ছে না রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু যেহেতু আমরা অ্যাসেট কেনার জন্য খরচ করছি
এটাকে আমরা অ্যাসেট অ্যাকাউন্টে বুক করব। বোঝা গেল? এইবারে বলছে পারচেস গুডস ফ্রম রাম ফর ₹10,000 অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট অফ 10%। আমরা আগে আলোচনা করেছি ডিসকাউন্টকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট আর একটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কাকে বলে? যে ডিসকাউন্টটা ওই স্পেসিফিক মার্কেটের প্রথাগতভাবে দেওয়া হয়, নাহলে মানে ক্লেম না করলেও পাওয়া যায়, অ্যাজ পার কাস্টম অফ দ্য মার্কেট দেওয়া হয়, তাকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট। সেই ট্রেড ডিসকাউন্ট আমরা বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাকাউন্ট ফর করি না। কিন্তু ক্যাশ ডিসকাউন্টটা কি? যে ডিসকাউন্টটা দেওয়া হয়, যেটা বিক্রেতা দেয় ক্রেতাকে তাড়াতাড়ি পেমেন্ট পাওয়ার জন্যে, সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। এটা আমরা রেকর্ড করি কেন? এটার সঙ্গে একটা দেনা পাওনার সম্পর্ক রয়ে গেছে। যদি ক্রেতা তাড়াতাড়ি পেমেন্ট করে তাহলে বিক্রেতা কিছু ছাড় দেয়, তাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এখানে আমরা বলছি পারচেস গুডস ফ্রম রাম অন ক্রেডিট ₹10,000 অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট অফ 10%। তাহলে 10,000-এর 10% কত? 1,000। তাহলে নেট পারচেস ভ্যালু কত হচ্ছে? 10,000 মাইনাস 1,000, 9,000। তাহলে বুকস অফ অ্যাকাউন্টসে আমরা রেকর্ড করবো ভ্যালু অফ দি গুডস ইজ 9,000, নট 10,000। তাহলে জার্নালটা কী হবে? পারচেস ডেবিট 9,000, আর কার কাছ থেকে কিনেছি? রাম অ্যান্ড কোম্পানি, ক্রেডিট 9,000, নট 10,000। পার্থক্যটা বোঝা গেল? যে যদি ট্রেড ডিসকাউন্ট থাকে, ট্রেড ডিসকাউন্টকে আমরা পারচেস ভ্যালু থেকে বাদ দিয়ে নেট অ্যামাউন্টটা বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করব। বোঝা গেল? এইবার আর একটা পিকুলিয়ার এন্ট্রি বলছি তোমাদের, যেগুলো খুব সচরাচরই হয় একটা বিজনেসে। প্রোপাইটার বিজনেস থেকে ক্যাশ যেমন তোলে তার সংসার চালাবার জন্যে, তেমনি অনেক গুডস দিতে পারে, কোনো অ্যাসেট দিয়ে চলে যেতে পারে। সেই সবইগুলো কিন্তু ট্রানজ্যাকশান। কেন? প্রোপাইটার এবং বিজনেস দুটো আলাদা সত্তা, দুটো আলাদা এন্টিটি। এই জন্য একে ট্রানজ্যাকশানস বলে ধরা হয়। তোমায় বললো কস্ট অফ গুডস উইথড্রন বাই দ্য প্রোপাইটার ফর হিজ পার্সোনাল ইউজ। কস্ট অফ গুডস মানে পারচেস যেগুলো আমরা করেছি সেগুলোকে গুডস অ্যাকাউন্টটা পারচেস অ্যাকাউন্টে আছে। তাহলে পারচেস করা মাল বিজনেসের প্রোপাইটার তার বাড়ির জন্য নিয়ে চলে গেল। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি আছে? একটা হচ্ছে প্রোপাইটার্স অ্যাকাউন্টকে আমরা কি বলি? যখন প্রোপাইটার কিছু দেয় তখন তাকে বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর যখন প্রোপাইটার কিছু নিয়ে নেয়, উইথড্র করে, তখন তাকে আমরা বলি ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে এখানে একটা এসে যাচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট, কারণ প্রোপাইটার উইথড্র করছে, আর একটা এসে যাচ্ছে স্টক, মানে গুডস দিয়ে যাচ্ছে। স্টক বা পারচেস অ্যাকাউন্টকে আমরা কনসিডার করতে পারি। তাহলে দুটো অ্যাকাউন্টকে একটা ড্রয়িংসকে আমরা ডেবিট করবো, কেন? ডেবিট দ্য রিসিভার, প্রোভাইডার রিসিভ করছে। তাহলে অ্যাজ পার পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট দ্য রিসিভার বলে ড্রয়িংসকে ডেবিট করবো। আর স্টক কী করছে? স্টক চলে যাচ্ছে, তাহলে স্টককে আমরা ক্রেডিট করে দেবো। স্টকের ভ্যালুটা কমাবার জন্য স্টককে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে জার্নালিটা কী হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু স্টক বা পারচেস। ঠিক আছে? এই একটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব মানে ইম্পর্টেন্ট ইন অল রেসপেক্ট। তোমাদের কী বলে, তোমাদের ফান্ডামেন্টাল নলেজের জন্যে এবং তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে শোনো, লিখে রাখো। আর একটা হচ্ছে সচরাচর দেখবে কোম্পানিগুলো তাদের নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার সময় কিছু তাদের নতুন প্রোডাক্ট কিছু অঞ্চলে ফ্রি সাপ্লাই করে, ফ্রি ডিস্ট্রিবিউশন। সেগুলোকে বলা হয় ফ্রি স্যাম্পল অফ গুডস ডিস্ট্রিবিউটেড অ্যামং দি প্রসপেক্টিভ কাস্টমার্স। মানে যে কাস্টমাররা ওই গুডসগুলো কিনতে পারে, কোম্পানি অনুমান করছে, মার্কেট সার্ভে করার জন্যে কোম্পানি ওই স্যাম্পলগুলোকে মার্কেটের মধ্যে ছেড়ে দেয়, দেখতে চায় কাস্টমারদের রিয়াকশানস কী, কাস্টমারদের অ্যাটিটিউড কী টুয়ার্ডস দ্যাট নিউ প্রোডাক্ট। তাহলে এটাকে একটা বিজ্ঞাপন আমরা বলতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান শর্ট অফ। তাহলে আমরা কী করবো? একটা অ্যাকাউন্টকে চিন্তা করবো বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট, আর আমরা কি দিচ্ছি? আমরা গুডস দিচ্ছি। তাহলে গুডসকে অ্যাকাউন্টকে পারচেস অ্যাকাউন্ট বা স্টক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বিলংস টু নোমিনাল অ্যাকাউন্ট মানে এক্সপেন্ডিচার। তাহলে অ্যাডভার্টাইজমেন্টকে ডেবিট করবো, আর গুডস বা স্টক বা পারচেস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেবো উইথ দি ভ্যালু অফ গুডস। ভ্যালু অফ গুডস যা হবে সেটাকে আমরা জার্নালের ডেবিট কলামে আর ক্রেডিট কলামে লিখে দেবো। তাহলে জার্নালের কী হবে? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্টক স্ট্রোক পারচেস। স্টককেও ক্রেডিট করতে পারো, পারচেসকেও ক্রেডিট করতে পারো।